বিড়াল আর ইঁদুর একসাথে পেটের মধ্যে সেঁধিয়ে গেছে আর তার জন্য ডাক্তার ডাকতে হয়েছে, এই রকম বিদঘুটে কথাবার্তা কখনো শুনেছেন কি? বেশ, তো বিশ্বাস না হয় শুনেই দেখুন আজকের গল্পটা। রোমাঞ্চ স্টেশনে আজ আপনাদের জন্য শ্রী শিবরাম চক্রবর্তীর গল্প ম্যাও ধরা কি সহজ নাকি। ঘুম দিয়ে আমি মহাত্মা কুম্ভকর্ণকে হারাতে পারি না। তিনি এক ঘুমে 6 মাস কাটিয়ে দিতেন। তা হলেও আমি প্রায় তার কাছাকাছিই যাই। এক ঘুমেই রাত কাবার আমার। ডাকাত পড়লেও নাকি আমার নাক ডাকার ব্যাঘাত ঘটে না। এমনকি দেখেছি, মানে পরদিন সকালে উঠে আমি দেখেছি যে আমার ঘুমের উপর দিয়ে ভূমিকম্প চলে গেছে, তাও আমার ঘুমের ব্যাঘাত হয়নি। আশেপাশের বাড়িঘর ভেঙে পড়েছে, পাড়ার সবাই দারুণ শোরগোল তুলছিল, কিন্তু ঘুম আমার টসকাতে পারেনি। তো এই রকম যে আমার ঘুম, তাও সেদিন মাঝরাতে ভেঙে গেল আচমকা। ধর্মর করে উঠে বসলাম বিছানায়। ব্রাহ্মবাবু, ও ব্রাহ্মবাবু! বাইরে থেকে একটা আর্তনাদ শোনা যাচ্ছিল। কি মুশকিল, দরজাটা ভেঙে ফেলবে নাকি? ব্রাহ্মবাবু? ব্রাহ্মবাবু আবার কে রে বাবা? এই রকম নাম ডাক আবার কার? ওই নামওয়ালা তো কেউ এই বাসায় থাকে না। তাহলে এই ঘুম ভাঙানো ধুমধারাক্কা কিসের জন্য? চোখ মুছতে মুছতে নেমে গিয়ে দরজা খুলে দেখি শ্রীমান গোবর্ধন চন্দর। আমি বললাম, আরে গোবর ভায়া যে, তাই রাত দুপুরে ডাকাত পড়ার মতন ডাক ছাড়ছিলে কেন বাবা? কি হয়েছে? উফ, ঘুম বটে আপনার একখানা মশাই। আমার বৌদির ঘুমকেও তো টেক্কা মারবেন। কম হাঁক ডাক ছাড়ছি সেই থেকে আমার গলা ভেঙে গেল, অথচ আপনার ঘুম ভাঙার নাম নেই। তা তো হলো, কিন্তু ব্রাম ব্রাম বলে ডাকছিলে কেন? আমি ব্রাম নাকি? আমার নাম তো শিবরাম। ঘুম ভাঙার চাইতেও নামের ভগ্নদশায় আমার রাগ হয় বেশি। আবার বললাম, আমার সি কোথায় গেল? সি? সি তো আপনার কখনো দেখিনি মশাই। বৌদিকে আর দেখলাম কোথায়? আপনার তো হি দেখেছি বরাবর। বলেই সে আবার হি হি করে হেসে ওঠে। অবশ্য মাঝে মাঝে এখানে এসে ওই ইতুদি বিনিদিকে দেখেছি বটে, কিন্তু তারা তো আপনার সি নন, তারা তো আপনার বোন হন ব্রামবাবু। আমার সামনে দাঁড়িয়ে আবার ওকে ব্রাম বলতে শুনে ইচ্ছা করছিল ওর মুখের উপর দরজাটা দ্রাম করে বন্ধ করে দেই, কিন্তু তারপর সামলে নিয়ে বলি, তা তো হলো, কিন্তু ব্যাপারটা কি? দাদা আসতে বলল যে আপনার কাছে, তাই ছুটে ছুটেই এসেছি। ব্যাপারটা হয়েছে কি, বৌদি হাঁ করে ঘুমাচ্ছিল, সেই ফাঁকে একটা নেংটি ইঁদুর বৌদির মুখের মধ্যে সেঁধিয়ে গেছে। আমি আঁতকে উঠলাম, বললাম, হ্যাঁ, কি সর্বনাশ! গলায় আটকে গেছে বুঝি ইঁদুরটা? তারপর তাকে লেজ ধরে টেনে বার করা হয়েছে তো? গোবরা বলল, না 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 মশাই, লেজ টেজ কিচ্ছু বেরিয়ে নেই, টানবো কি করে? ও, গলায় আটকায়নি? যাক, বাঁচা গেল। আমি বিশাল একটা হাঁপ ছাড়লাম। গোবর্ধন প্রাঞ্জল করে বলল, আরে গলায় আটকায়নি, শটান চলে গেছে, এক্কেবারে পেটের ভিতর সেঁধিয়ে গেছে তো। ওরে বাবা! তা তোমার বৌদি কি করছেন এখন? বৌদি আর কি করবে, তেমনই ঘুমোচ্ছেন অকাতরে। পেটের ভিতর যে একটা ইঁদুর ঢুকেছে তাও টের পাননি বোধ হয়। যা ঘুম বৌদির, বাপস! আমি বললাম, হ্যাঁ, ঘুম বটে একখানা, একেই বলে যথার্থ ঘুম। আমার ঘুমকেও টেক্কা দেয় বটে তোমার বৌদি। এরই নাম বোধহয় সুষুপ্তি। সুষুপ্তি কি দুষুপ্তি জানি না মশাই। দাদা মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। এই রাত দুপুরে কি রাম ডাক্তারকে পাওয়া যাবে? রাম ডাক্তার আসবেন? 4 গুণ ভিজিট দিলেও আসবেন কি? তা আসতে পারেন হয়তো, চেষ্টা করে দেখতে হয় তাহলে। হ্যাঁ, তাই দাদা পাঠালেন আপনার কাছে। আপনি যদি চেষ্টা চরিত্র করে কোনো রকমে আর কি। বেশ, চলো দেখা যাক। রাম ডাক্তারের বাড়ির সামনে গিয়ে হাজির হলাম আমরা। গোবরাকে বললাম,
বলছি যে সেই রকম একখানা ছাড়ো দেখি এইবার, আমার দরজায় যেমন ছেড়েছিলে। রামবাবুর ঘুম কতটা গাঢ় আমার জানা নেই তো। হ্যাঁ, কি ছাড়বো বলছেন? আরে ওই যে রামডাক, কিংবা দরজার উপর করাঘাত, কিংবা দরজার কড়া নাড়া, যা খুশি করো। যাই করো বেশ কড়া রকমের একখানা ছাড়তে হবে। দরজার উপর কোনো কড়াকড়ি না করে বাজ পড়ার মতো কড়াকক্কর আওয়াজ ছাড়ল গৌবরা। তার বাবু, ও তার বাবু, তার বাবু, ও তার বাবু। আমি বাধা দিলাম, বললাম, আহা হা করো কি? ডাক ছাড়তে বলেছি কি তুমি ডাক্তারের ডাক ছেড়ে দিয়ে ডাকবে নাকি? তার তার বলে ডাকছো কেন? গোবরা আমার কথায় অবাক হয়ে যায়, বলে, বাহ, আপনি তো ডাক ছাড়তে বললেন না, তাই তো আমি ডাক ছেড়ে ছেড়েই। ডাক্তারদের ঘুম স্বভাবতই ক্ষণভঙ্গুর, সব সময় কলের অপেক্ষায় বিকল হয়ে থাকেন বলে এমনটাই হবে বোধহয়। খানিকটা না ডাকতেই ডাক্তারবাবু মুখ বাড়ালেন দোতলার বারান্দা থেকে। গোবরা জানায়, আগে আমরা আপনাকে কল দিতে এসেছি। কি ম্যাডাম? তিনি হাঁক দিলেন। আমি যেন শুনলাম তিনি বললেন, কে ব্যায়রাম? বললাম, আগে কোনো ব্যায়রাম নয়, আমি শিবরাম। শিবরাম তো বুঝলাম, রোগটা কি? আমার আবার যেন মনে হলো ডাক্তারবাবু বললেন, রোগটা কে? তা ডাক্তারবাবু ঠিকই ধরেছেন, গোবরা একটা রোগই বটে। বললাম, ওর নাম গোবরা, তস্যভ্রাতা। দস্য ভ্রাতা? সে আবার কি? আগে ওই হর্ষবর্ধনকে জানেন তো? হর্ষবর্ধন বাবু, তস্যভ্রাতা, মানে তার ভাই শ্রী গোবর্ধন। যা, এ কিছু বুঝতে পারছি না। নামছি, দাঁড়াও। তিনি নেমে তার চেম্বারের দরজা খুললেন। ভিতরে ঢুকলাম আমরা। গোবরা বেশ বিশদ করে তার বৌদির ব্যাপারটা বলল। সব কথা শুনে ডাক্তার বললেন, তোমার বৌদি কি করছেন এখন? বৌদি তো তেমনই বেঘরেই ঘুমোচ্ছেন, হাঁ করে যেমন ঘুমন তেমনি। হা করে ঘুমোচ্ছেন? এ, তাহলে এক কাজ করো, তার ওই হা করা মুখের সামনে ইঁদুর ধরা কল পেতে রাখো একটা। ইঁদুরের খাবার দিয়ে কলটায়, খাবারের লোভে আপনি বেরিয়ে আসবে ইঁদুরটা। তা তো আসবে, কিন্তু এত রাত্রিরে এখন কল পাবো কোথায় বলুন তো? ইঁদুর ধরা কল তো নেই বাড়িতে। তাহলে এক কাজ করো গে, পাতে পড়ে থাকা রুটির টুকরো সুতোয় বেঁধে বৌদির হায়ের সামনে নাড়তে থাকো, বুঝলে? রুটির গন্ধ পেলেই, এছাড়া তো বার করার আর কোনো উপায় দেখছি না। বলে ডাক্তারবাবু নিজ রূপেই প্রকট হন। রাত্রে আমার কলের ফির 4 ডবল, তা জানো? হ্যাঁ জানি, তাই দেব আমরা। বেশ, যাচ্ছি আমি খানিক বাদেই। তৈরি হতে আমার একটু টাইম লাগবে। তুমি গিয়ে ততক্ষণ এই রুটির টুকরোটা নাড়তে থাকো নাকের গোড়ায়। নিঃশ্বাস প্রশ্বাসে রুটির গন্ধ পেটে গেলেই, ওই গন্ধ পেলেই বেরিয়ে আসবে এই দুধটা। আমার যাবার আগেই হয়তো বা। আমি রুটির টুকরো নাড়ছি গিয়ে, হ্যাঁ, আপনি আসুন। আপনি না এলে কিন্তু দাদা ভরসা পাচ্ছে না। বলেই গোবরা ছুটতে ছুটতে চলে যায়, আর আমায় বলে যায় ডাক্তারবাবুকে যেন সঙ্গে করেই নিয়ে যাই। ডাক্তারবাবু সহ গিয়ে দেখি হর্ষবর্ধন বেশ একটা বড় সড়ো তেলাপিয়া মাছ ধরে তার বউয়ের মুখের কাছে নাড়ছেন। জল জ্যান্ত তেলাপিয়া। তেলাপিয়াটা তো এমনিই নড়ছিল, তার উপরেও তাকে ধরে তিনি আবার নাড়াচ্ছিলেন, আর তার বউ বেমালুম ঘুমিয়ে যাচ্ছিলেন। আমি অবাক হয়ে বললাম, এই রাত্রে আপনি জ্যান্ত তেলাপিয়া পেলেন কোথা থেকে মশাই? হাট বাজার তো সব বন্ধ। তিনি জানান, আরে মশাই, তেলাপিয়া আমাদের চৌবাচ্চায় জিয়ানো থাকে। আমার বউ তেলাপিয়ার ভারী ভক্ত কিনা। আমি রুটির টুকরো নাড়তে বললাম না? ডাক্তারবাবু আমার চেয়েও অবাক হয়ে গেলেন। রুটির বদলেই মাছ আমদানি করা হলো যে, মাছের গন্ধে কি ইঁদুর বেরোয় নাকি? আহা, হয়েছেটা কি শুনুন তাহলে।
বলেই বলতে শুরু করলেন হর্ষবর্ধন। আমার বউ তো হাঁ করে ঘুমাচ্ছিল। যদিও হাঁ করেই ঘুমায় রোজ, ভারী বদ অভ্যেস। তা যাকগে, বউয়ের মুখ বুঝোয় সাধ্যকার মশাই। বউ আমার হাঁ করে ঘুমোয় আর জেগে থাকলে হাঁ হাঁ করে। ডাক্তার বাধা দিয়ে বলেন, জানি জানি, এই বউদের চিরকালের হাহাকার জানা আছে আমার। আমি বলেছিলাম। আরে মশাই শুনুন না। ডাক্তারকে থামিয়ে হর্ষবর্ধন আবার বলে যান, ইঁদুররা তো গর্তের থেকে বেরোয় জানেন বোধ হয়, আর তারপর ওই গর্তের ভিতরেই গিয়ে সেঁধোয়। তাও নিশ্চয়ই আপনার জানা আছে। আমি এবার বাক্য ব্যয় করলাম, হে হে, তা কে না জানে। এই এখন দেখছেন তো বউয়ের আমার কত বড় হাঁ। তা অমন ফাঁক পেলে কত মশা মাছিই সেঁধিয়ে যায়, আর সে তো ইঁদুর। জানি জানি, ফাঁক পেয়ে ছেদিয়ে গেছে ইঁদুরটা, শুনেছি আমি, ভালো করে জানা আছে আমার। অধীর হয়ে ওঠেন রাম ডাক্তার। আরে ওই জন্যই তো মশাই, ওই ইঁদুরটা সেধিয়ে যেতেই না আমি গোবরাকে পাঠিয়েছিলাম আপনাদের খবর দেওয়ার জন্য। কিন্তু সে চলে যাবার পরে হয়েছে কি জানেন? এবার বলতে গিয়ে হর্ষবর্ধন রোমাঞ্চিত হন। আমি কি জানি যে একটা বিড়াল ওইদিকে ওঁত পেতে রয়েছে শিকার ধরবার জন্য, আর সে তাক করেছিল ওই নেংটি ইঁদুরটাকে ধরবার জন্য। তাই সে তাকে দেখতে পেয়েই অমনি তাড়া করেছে। আর ইঁদুররা তো ভয় পেলে গর্তের মধ্যে গিয়েই সেঁধোয়। সামনে হাঁ করা আমার বউকে পেয়েই নিজের গর্ত মনে করেই হয়তো বা। সে দিয়ে গেছে, জানা কথা, ছাড়ুন এসব, আসল কথায় আসুন। আরে মশাই, তারপরেই তো ওই ইঁদুরটাকে তাড়া করে ওই বেড়ালটাও বউয়ের পেটের মধ্যে গিয়ে ঢুকেছে। হ্যাঁ, চমকে ওঠেন ডাক্তার। আজ তো একটা বেড়াল চলে গেল পেটের মধ্যে, আর উনি টের পেলেন না আদৌ? ঘুম ভাঙলো না ওর? বলেন কি? এমনি ওর ঘুম মশাই, হাতি চলে গেলেও টের পাবে কিনা কে জানে। ল্যাজ ধরে টানলেন না কেন বেড়ালটার তখন? আহা, গেছিলাম তো টানতে, কিন্তু দেখলাম ল্যাজ ট্যাজ কিচ্ছু বেরিয়ে নেই, সব সমেত চলে গেছে পেটের তলায়। গলার এদিকে তো কিচ্ছু বেরিয়ে নেই। তাই গোবরা এসে যখন রুটির টুকরো নাড়বার কথা বলল, আমি তখন বললাম ইঁদুরের জন্য ভেবে আর কি হবে, এখন বেড়ালটাকে বার করা দরকার। যা, চৌবাচ্চা থেকে একটা তেলাপিয়া ধরে নিয়ে আয়। খোদার উপর খোদকারি করার মতন হর্ষবর্ধন ডাক্তারের উপর ডাক্তারি করার ব্যাখ্যা দিয়ে দিলেন। আর তাই তো মশাই এই মাছটা ধরে মুখের কাছে নাড়ছি। আপনার প্রেসক্রিপশনটা একটু পাল্টে নিলাম, বুঝলেন? বেড়ালটা বেরোলে সেই ইঁদুরটাকে মুখে করেই তো বেরোবে বোধ হয়। রোগিনীর অবস্থা কেমন দেখি একবার। এই বলে রাম ডাক্তার তার স্টেথিস্কোপ বার করলেন। মুখটা বিকৃত করে তিনি জানান, এরকম রুগী এর আগে কখনো পাইনি, বিলকুল আনকরা বিচ্ছিরি ব্যায়াম। কিন্তু এ কি, স্টেথিস্কোপ তো বুকে বসাবার যন্ত্র, অথচ তিনি সেখানে না বসিয়ে কলের চোংটা মেয়েটার পেটেই বসান। অবাক লাগে আমার। এটা আবার কি হলো রে বাবা? এই রকম খাপ ছাড়া চিকিৎসা কেন? নাকি বেখাপ্পা রুগী পেয়েই খাপ্পা হয়ে গেছেন ডাক্তার? অবশ্য হৃদয় কারো কারো বেশ উদার হয় তা আমি জানি, কিন্তু উদর তা কখনোই হয় না। মাঝখানে আকারের তারতম্য একটা থেকেই যায়। তবে কি ইঁদুর বিড়ালের পাল্লায় পড়ে গিয়ে ওই ইতর বিশেষের জ্ঞান লোপ পেল নাকি? আরে যন্ত্রটা ওর পেটে বসাচ্ছেন কেন? আমি না বলে আর থাকতে পারি না। আবার বললাম, হার্টের অবস্থা কেমন বুঝলেন? বলেই কথাটা ঘুরিয়ে ওর ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। রাম ডাক্তার বললেন, হার্ট দেখছি না, ওর পেটের খবর জানবার চেষ্টা করছি। হুম, কোনো সাড়া পাচ্ছি না বেড়ালটার, ম্যাও ট্যাও কিচ্ছু না। আমি জানতে চাইলাম, তা ইঁদুরটার আওয়াজ পেলেন নাকি কোনো? আমার প্রশ্নে গোবরা হতবাক হয়ে বলল, বলেন কি মশাই, ইঁদুর কি টু শব্দ করতে পারে বেড়ালের সামনে? বেড়ালের মুখের উপর মুখ নাড়ার ক্ষমতা আছে ওর। তাছাড়া সে কি আর পেটের মধ্যে আছে এতক্ষণ?
জবাব দেন ডাক্তারবাবু। বিড়ালের পেটেই চলে গেছে কোন কালে। আমি শুধু তাই বিড়ালটার ম্যাও ধরবারই চেষ্টা করছিলাম আমার এই স্টেথিস্কোপ দিয়ে। আমি বললাম, ম্যাও ধরা কি সহজ নাকি মশাই? তারপর তো ধরে তার গলায় ঘন্টা বাঁধা, সে ঢের পরের কথা। পৈটিক জাস্টিস করার পর ডাক্তারবাবু উঠে দাঁড়ালেন, হাত বাড়ালেন নিজের ফিজ নেওয়ার জন্য। তারপর বললেন, ওকে অমনি ঘুমোতে দিন এখন, ঘুম ভাঙাতে যাবেন না কেউ। ওরে বাবা, খেপেছেন নাকি মশাই? এক খেপেই নিজের জবাব সেরে দেন হর্ষবর্ধন। গোবরা শিউরে উঠে বলল, ওরে বাবা, কে ভাঙাবে ওর ঘুম? ঘুম ভাঙলে বৌদি কি রক্ষে রাখবে নাকি কারো? ডাক্তারবাবু বললেন, না না, ঘুমুন, উনি যেমন ঘুমোচ্ছেন, ডিস্টার্ব করবেন না ওনাকে। আমি জিজ্ঞাসা করলাম, আগে বেড়ালটার কি গতি হবে? ওটা কি ওর পেটেই থেকে যাবে নাকি? আগে মেয়েদের পেটে তো কোনো কথা থাকে না শুনেছি, কিন্তু বেড়াল তো চারটিখানি কথা নয়। এই বলে হর্ষবর্ধন বাবু তার অভিমত ব্যক্ত করেন, আজ তো একটা 4 পেয়ে বেড়াল। আমি বললাম, এহে, পেটের ভিতর গিয়ে নাচার হয়ে পড়েছে এখন বেচারা, নাড়ি ভুড়ির গোলক ধাঁধায় বেরোবার পথ খুঁজে পাচ্ছে না হয়তো। মেয়েদের পেটে কথা হজম না হলেও বিড়ালটা মনে হচ্ছে হজম হয়ে যেতে পারে। ভিজিটের টাকা পকেটে গুঁজতে গুঁজতে রাম ডাক্তার ফাঁস করেন এই কথাটা। হর্ষবর্ধন জিজ্ঞাসা করলেন, সে কি মশাই, কোনো ওষুধ টষুধ দেবেন না? সেটা কাল সকালে উনি ঘুম থেকে উঠবার পর কেমন বোধ করেন সেটা জেনে তারপর। এই বলে ডাক্তারবাবু জানতে চান, কত ওজন হবে বিড়ালটার? আন্দাজ 7-8 কেজি হতে পারে বলছেন। 700 প্রোটিন, বাবা, এই গুরু ভোজনে গড় হজম হতে পারে হয়তো। যদি চোয়া ঢেকুর টেকুর মারে তো একটু হজমি দাবাই দিতে হবে, নয়তো কড়া জোলাপ। তখন সে অবস্থা বুঝে ব্যবস্থা। ব্যবস্থাপত্র দেবার পর তিনি সযত্নে রোগিণীর মুখটা বুজিয়ে দেবার জন্য উন্মুখ হয়ে ওঠেন। কিন্তু সহজে কি সেই হাঁক আর বুঝবার? মানে প্রায় ছোট ছেলের মতোই অবুঝ। অনেক চেষ্টার পর তার হাঁকে না করানো যায়। আমি কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, এ কি, মুখটা বুজিয়ে দিলেন যে? ডাক্তারবাবু আমার কৌতূহল নিবারণ করে বললেন, কি জানি, বেড়ালটার খোঁজে যদি কুকুর এসে ঢুকে পড়ে আবার, এর ওপর কুকুর গিয়ে পেটের মধ্যে সেদুলে, সে শিবের অসাধ্যি হয়ে যাবে। সামান্য রাম ডাক্তার থই পাবে না তখন আর। মুখের দরজাটা ভেজিয়ে দিলাম তাই, ওই কুকুরের রাস্তা বন্ধ করবার জন্যই, বুঝলেন মশাই? কুকুরের দাবাই দিয়ে মুগুরের মতন মুখখানা ভারী করে রাম ডাক্তার নিজের বাড়ির পথ ধরেন। শুনছিলেন শিবরাম চক্রবর্তীর হাসির গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে বিক্রমজিৎ ও আশিস। এমন বিভিন্ন স্বাদের আরও গল্প পেতে সাবস্ক্রাইব করুন রোমাঞ্চ স্টেশন চ্যানেলটি। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, গল্প শুনুন, ভালো থাকুন।